ভাই 2 দিন পরে পরীক্ষা, কিছুই পড়া হয় নাই। ইকুইটির কোর্স আছে। যদি আমার মতো কোনো ব্যক্তি থেকে থাকে যে পরীক্ষার আগে ইকুইটির কোর্স পড়তেছে, তার সাহায্যের জন্য আমি খোলা মনে বিনামূল্যে এই ভিডিওটা সাপ্লাই করে দিলাম। এটা মূলত আমার রিভাইজ দেওয়ার জন্য বানানো। তো শুরু করতেছি। দ্য ম্যাক্সিমস অফ ইকুইটি। ম্যাক্সিম শব্দটির অর্থ হচ্ছে নীতিমালা এবং ইকুইটি হলো ন্যায়পরতা। এই ইকুইটি শব্দটার উদ্ভব হচ্ছে রোমান ইকুইটাস শব্দ থেকে। ইকুইটাস শব্দের অর্থ হলো সমান করা, সমকক্ষ করা বা সমতা বিধান করা। ইকুইটির উদ্ভব মূলত যে ইংল্যান্ডে 1066 সালে যে নরমানরা যে বিজয় অর্জন করে, বিজয়ের মাধ্যমে গোষ্ঠীগত প্রথাভিত্তিক আইনের যে কাস্টমটা এটা ভাঙা নতুন একটা ট্রেন্ড চালু করে। এই ট্রেন্ডটা হইতেছে যে সামন্তভিত্তিক প্রথাগত আইন, এবং তখন থেকে আর কি কমন ল জিনিসটা ইংল্যান্ডে খুব পরিচিতি লাভ করে। কমন ল অনেক স্ট্রিক্ট ছিল। কমন ল মিনস হচ্ছে যে একটা স্ট্রিক্ট নীতিমালা, যেটার মধ্যে থেকে সকল ধরনের ওই ইংল্যান্ডের সকল ধরনের ডিসপিউটের একটা সলিউশন বের হইতো। তবে কমন ল এর বেশ কিছু উইকনেস ছিল, বেশ কিছু সীমাবদ্ধতার জায়গা ছিল। একটা সীমাবদ্ধতার জায়গা হচ্ছে যে এরা কোনো প্রতিকার বিধান করতে পারতো না। তো এই প্রতিকার বিধানের জন্য একটা নতুন টার্ম তারা ইন্ট্রোডিউস করে, এটা হইতেছে ইকুইটি। আরও সহজভাবে বললে ইকুইটির মূল উদ্দেশ্য হচ্ছে আইনের প্রথাগত নীতিমালার বাইরে গিয়া যে স্বচ্ছতা অথবা সমতা বিধান করার যে হাতিয়ার, এটা হইতেছে ইকুইটি। মানে যেখানে আইন প্রপারলি ফাংশন করতে পারতেছে না ন্যায্যতা অথবা সমতা বিধান করতে, সেইখানে ইকুইটি এন্ট্রি নেয় এই সমতা বিধানের জন্য। তো এই ম্যাক্সিমস অফ ইকুইটি বা ন্যায়পরতার নীতিমালা জিনিসটা মূলত কী? এইখানে বলছে ইকুইটি এমার্জ ইন ইংল্যান্ড টু সফটেন দ্য রিজিডিটি অফ কমন ল। এই কমন ল এর যে একটা রিজিড বিহেভিয়ার, মানে এটা যে আনচেঞ্জেবল, এটা যে হচ্ছে একদম যে নিয়মে লেখা সেই নিয়মেই চলে, এটা যে তার রাস্তা থেকে সরে না, এটা যে তার রিজিডিটি ধরে রাখে এবং কোনোভাবেই এরা মানে বিবেক অথবা বিবেচনা বিচক্ষণতা এই জিনিসটা ইউজ কইরা একটু আলাদাভাবে একটা কেস ডিল করে না, এই যে ঘাটতি কমন লয়ের, এই ঘাটতির জায়গা থেকেই মূলত ইকুইটির জন্ম। এবং এই ম্যাক্সিমস অফ ইকুইটি কিন্তু আবার ওই লয়ের, কমন লয়ের অ্যাগেনস্টে নতুন কোনো একটা ল না, এটা হচ্ছে একটা নীতিমালা। এটা একটা নীতিমালা, এটা একটা গাইডলাইন, যেটা কিনা লকে হেল্প করে ওই ঘাটতির জায়গাগুলোয় নিয়ে ইকুইটিরে প্রতিস্থাপন করে একটা স্বচ্ছতা বিধান করার জন্য, একটা সমতা বিধান করার জন্য। এখানে বলা হয়েছে ইটস ম্যাক্সিমস আর গাইডিং প্রিন্সিপালস, যেটা আমি বললাম, নট রিজিড রুলস। এটা কোনো এরকম রিজিড রুল না যেটা অবশ্যই ফলো করতে হবে, এটার বাইরে যেয়ে কিছু করা যাবে না। এটা জাস্ট হচ্ছে প্রচলিত আইনে সাহায্যকারী একটা ধারণা। এবং এইখানে বলা হয়েছে ম্যাক্সিমস অফ ইকুইটির 3টা বৈশিষ্ট্য অথবা পারপোজের কথা বলা হয়েছে সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক। এটি হচ্ছে প্রথাগত আইনের পরিপূরক, প্রথাগত আইনের বিকল্প না। আইনের উপরে ওভাররাইড করে কোনো ইকুইটি কোনো জায়গা করতে পারবে না। কোনো আইনকে প্রতিস্থাপিত করে ইকুইটাল আইনের অগ্রগণ্যতা দেওয়া যাবে না। তারপরে বলা হচ্ছে ডিসক্রিশনারি, মানে হচ্ছে এটা বিবেচনা কাজে লাগায় সিদ্ধান্ত নেয় ইকুইটি। অ্যাপ্লাইড বেসড অন দ্য ফ্যাক্টস অ্যান্ড কন্ডাক্ট। এবং তৃতীয়টা হচ্ছে কনসাইন্স বেসড, মানে হচ্ছে বিবেকের ব্যবহার করা। তো ম্যাক্সিমস অফ ইকুইটির এই 3টা মেইন ইউনিক বৈশিষ্ট্য আমরা দেখলাম, যেটা কমন ল থেকে এই ম্যাক্সিমস অফ ইকুইটির আলাদা করে। প্রথম বিষয় তো হলো এইটা যে কমন ল যেমন একটা রিজিড রুলসের সমন্বয়ে গঠিত, এটা কোনো রিজিড রুলস না, এরা একটা গাইডলাইন প্রিন্সিপাল। এবং 3টা বৈশিষ্ট্য জানলাম। একটা হচ্ছে ইকুইটি হচ্ছে পরিপূরক, বিকল্প না আইনের। এটা বিবেচনা সাপেক্ষ, বিবেচনাবোধ কাজে লাগায় এবং এটা বিবেককে কাজে লাগায় সমতা বিধান করার জন্য। এবার যদি দেখি আমরা ম্যাক্সিম 1-এর দিকে, ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট এ রিমেডি। এখানে কি বলা হয়েছে, হোয়ার আ লিগাল রাইট হ্যাজ বিন ভায়োলেটেড, মানে যেখানে কোনো ব্যক্তির আইনি অধিকার লঙ্ঘিত হয়, ইকুইটি প্রোভাইডস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি। ইকুইটি
তাকে একটা যথাযথ প্রতিকার নিশ্চয়ন করে। ইভেন হোয়েন কমন ল অফার্স নান, যেখানে কমন ল তাকে কোনো প্রতিকার নিশ্চয়ন করতে পারে না। এখানে মেইন বিষয়টা বোঝা গেছে। এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেওয়া হয়েছে, যে এক্সাম্পল হিসেবে এমন দেওয়া হয়েছে যে যদি একজন ব্যক্তি বেআইনিভাবে অন্য একজন ব্যক্তির জমি দখল করে নেয়, তাইলে কোর্ট ওই যে বেআইনিভাবে জমি দখল করা ব্যক্তিরে নিষেধাজ্ঞা জারি করতে পারে। ইনজাংশন হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা, অর স্পেসিফিক পারফরমেন্স, বা কোনো নির্দিষ্ট আদেশ তাকে দিতে পারে। তার হচ্ছে জাস্ট যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরে ক্ষতিপূরণ দিতে হইবে এই ধরনের রায় দিয়ে আদালত ক্ষান্ত থাকবে না। ইকুইটির কারণে এই জিনিসটা সম্ভব হয়েছে। উইদাউট ইকুইটি অ্যাকর্ডিং টু কমন ল তারে হচ্ছে কোর্ট খালি এই আদেশই দিতে পারতো যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরে ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার আদেশ দিত। যে ব্যক্তি ক্ষতি করছে তারে বলতো তুমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরে এই ক্ষতিপূরণ দিয়ে দিবা। কিন্তু এইখানে নিষেধাজ্ঞা, ইকুইটি আইসা যোগ করছে নিষেধাজ্ঞা এবং স্পেসিফিক পারফরমেন্স, যে আদেশ দিবে আদালত, এই ক্ষমতাটা আদালতের কাছে এই ক্ষমতাটা যুক্ত করছে মূলত ইকুইটি। এবং এই যে 1 নম্বর ম্যাক্সিমটা, এটা হচ্ছে বাংলাদেশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্ষেত্রে হচ্ছে বেশ একটা বড় সড়ো ভূমিকা রাখে। এটা আমি পুরোপুরি জানি না, জাস্ট এটা লাস্টের আমাদের প্রেজেন্টেশন স্লাইডে এটা জেনে নেওয়া যাবে। এরপরে আসতেছে ম্যাক্সিম নাম্বার 2 অ্যান্ড ম্যাক্সিম নাম্বার 3। ম্যাক্সিম নাম্বার 2 বলতেছে ইকুইটি ফলোজ দ্য ল, মানে ন্যায়পরতা বা ইকুইটি মূলত আইনকে অনুসরণ করে। এটা আইনের কোনোভাবেই বিকল্প না, এটা আইনকে প্রতিস্থাপন করে বসতে পারে না। আইনের আগে কখনো ইকুইটি না। এবং ম্যাক্সিম নাম্বার 3 হচ্ছে দ্য ল প্রিভেলস ওয়েন ইকুইটিস আর ইকুয়াল। যদি দুই পক্ষের ইকুইটাল রাইট বা ন্যায়পরতার অধিকার যদি সমান হয়, সেক্ষেত্রে কোর্ট বিবেচনা করবে যে আইনিভাবে কে বেশি সঠিক, তার পক্ষেই হচ্ছে আলটিমেটলি আদালতের রায়টা যাবে। এবার আমরা ম্যাক্সিম নাম্বার 4-এ যদি যাই, হোয়ার দ্য ইকুইটিস আর ইকুয়াল দ্য ফার্স্ট ইন টাইম শ্যাল প্রিভেল। এখানে বলছে বিটুইন টু পার্টিস উইথ ইকুয়াল ইকুইটেবল ইন্টারেস্ট প্রায়োরিটি গোজ টু দ্য ওয়ান হুজ ইন্টারেস্ট ওয়াজ ক্রিয়েটেড আর্লিয়ার ইন টাইম। যদি দুই পক্ষের ন্যায়পরতার অধিকার সমান হয় এবং আদালত যদি যথাযথভাবে বিবেচনা করতে ব্যর্থ হয় যে এখানে কার ইকুইটাল রাইট বেশি, বা সোজা কথায় যখন দুই পক্ষেরই ইকুইটাল রাইট সমান, তখন আদালত গুরুত্ব দেয়, তাকেই বেশি অগ্রগণ্যতা দেয় যে মূলত আগে তার রাইট ক্লেম করছে আদালতের কাছে। যে পক্ষ আগে আদালতের কাছে কোনো দাবি ক্লেম করছে তাকে অধিক গুরুত্ব দেওয়া হবে যদি দুই পক্ষের ইকুইটাল রাইট বা ন্যায়পরতার অধিকার সমান থাকে। ম্যাক্সিম নাম্বার 5 বলতেছে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। একজন ব্যক্তি যে কিনা ন্যায়পরতার সন্ধানে আদালতের দ্বারস্থ হয়েছে কিন্তু সে নিজে অন্য একজন ব্যক্তির সাথে ন্যায়পরতার নিশ্চয়ন দিতে পারতেছে না, সেক্ষেত্রে এর একটা সমস্যা। তো এই কথাটা এখানে বলা হয়েছে, একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একজন ব্যক্তি যে ধার কার্যকারী বা দেনাদার, সে আদালতের কাছে যদি তার পাওনাদারের থেকে কোনো বিষয়ে নিষ্কৃতি চায় বা হচ্ছে কোনো ধরনের প্রতিকার চায় পাওনাদারের বিষয়ে, তার এটাও নিশ্চয়ন করতে হবে যে সে তার পাওনাদারকে তার পাওনা টাকা বুঝাই দিবে। কারণ একইভাবে ওই দেনাদার ব্যক্তির যেমন ইকুইটাল রাইট আছে, পাওনাদারেরও ইকুইটাল রাইট আছে। এবং ম্যাক্সিম নাম্বার 6-তে বলা হয়েছে হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। একজন ব্যক্তি যে কিনা ফ্রড, অসৎ এবং তার ব্যবহার অসঙ্গতিপূর্ণ, সে অবশ্যই ইকুইটাল রাইট ক্লেম করতে পারবে না। যেমন যে ব্যক্তি জাল দলিল তৈরি করে, সে কোর্টে একটা ইকুইটেবল যে প্রতিকার সে এটা দাবি করতে পারবে না। এখানে ম্যাক্সিম নাম্বার 7-এ বলা হয়েছে ডিলে ডিফিটস ইকুইটি, মানে এ পারসন হু আননেসেসারিলি ডিলেজ এনফোর্সিং দ্য রাইটস মে লুজ ইকুইটেবল রিলিফ। যে একজন ব্যক্তি তার ন্যায়পরতার অধিকার হয়তো পাইতে পারতো সঠিক সময়ে যদি সে আদালতের কাছে ক্লেমটা করতো, কিন্তু সে অপ্রয়োজনে দেরি করে ওই ক্লেমটা করছে। অপ্রয়োজনীয় কারণে দেরি করে যদি সে ক্লেমটা করে, সেক্ষেত্রে সে তার ওই ইকুইটাল রাইটটা বা ন্যায়পরতার অধিকারটা আদালতের মাধ্যমে আদায় করতে পারবে না। এই যে অপ্রয়োজনীয় দেরি করলে শুধু যে ইকুইটাল রাইট হচ্ছে ব্যক্তি পাওয়া থেকে বঞ্চিত হয়, জাস্ট এমন না,
এরকম দেরি করার কারণে মুসলিম ইনহেরিটেন্সের ক্ষেত্রে উদাহরণ আছে যে অপ্রয়োজনীয় দেরি করলে সে তার সম্পত্তির অধিকার থেকে মানে রাইট অফ ইনহেরিটেন্স থেকে বঞ্চিত হবে। টর্ট আইনের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় সে তার যে আইনি অধিকার সেটা থেকে সে বঞ্চিত হবে যদি সে অপ্রয়োজনীয় কারণে দেরি করে। ম্যাক্সিম নম্বর 8 হচ্ছে ইকুয়ালিটি ইজ ইকুইটি। ইকুইটি ট্রিটস পারসনস ইকুয়ালি আনলেস জাস্টিস রিকোয়ার্স ডিফারেন্সিয়েশন। মানে ইকুইটির দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ব্যক্তি হচ্ছে সমান যতক্ষণ না পর্যন্ত বিচারিক ব্যবস্থা তাদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে। যেমন কোনো সম্পত্তির জয়েন্ট ওনার যারা ইকুইটি ধরে নেয় যে তারা দুইজনই সমান শেয়ার হোল্ড করে যতক্ষণ না পর্যন্ত তাদের পক্ষের এভিডেন্সগুলো কোর্টে পেশ করা হয়। ম্যাক্সিম নম্বর 9 হচ্ছে ইকুইটি লুকস টু ইন্টেন্ট রাদার দেন ফর্ম। মানে ইকুইটি মূলত ব্যক্তির বা কোনো পক্ষের মূল উদ্দেশ্যই বিবেচনা করে। এইটা কম বিবেচনা করে যে সে মূলত আসলে টেকনিক্যালি কী করছে, বরঞ্চ তার কোনো কাজের পিছনে ইন্টেনশন কী এইটাকেই অধিক গুরুত্ব সহকারে দেখে। ম্যাক্সিম নাম্বার 10 হচ্ছে ইকুইটি লুকস অন দ্যাট অ্যাজ ডান হুইচ অট টু বি ডান। মানে কোনো পক্ষ যে কাজটা ফুলফিল করার জন্য কথা দিছে বলতে এখানে কথা দেওয়া না, মানে হচ্ছে সে একটা যে ভ্যালিড কন্ট্রাক্টের মাধ্যমে সেটা জানাইছে যে একটা কাজ করবে, ইকুইটি ধরে নেয় যে সে ওই কাজটা করার জন্য বাধ্য। মানে কোনো একজন ক্রেতা যদি একটা ভ্যালিড কন্ট্রাক্টের মাধ্যমে একটা জমি কিনে, ইকুইটি ধরে নেয় যে ওই জমির মালিক ওই ব্যক্তি। যদিও জমি তার হাতে হস্তান্তর পুরোপুরি নাও হয়, তাও ভ্যালিড কন্ট্রাক্টের কারণে ইকুইটি অবশ্যই ধরে নেবে ওই জমির মালিক ওই ব্যক্তি। ম্যাক্সিম নাম্বার 11 হচ্ছে ইকুইটি অ্যাক্টস ইন পার্সোনাম। মানে হচ্ছে ইকুইটি মূলত কাজ করে হচ্ছে একজন ব্যক্তির সাথে, তার সাথে জড়িত প্রপার্টির সাথে না। মানে ইকুইটির সকল রিলেশনশিপ ব্যক্তির সাথে, তার হোল্ড করা জমির সাথে না, অথবা দুই পার্টির মধ্যকার বিবাদ যে অ্যাসেট নিয়ে এই অ্যাসেটের সাথে না। তার ইকুইটির ডিল হচ্ছে ওই দুই পক্ষের সাথে। ইকুইটি ইম্পুটস অ্যান ইন্টেনশন টু ফুলফিল অ্যান অব্লিগেশন। মানে ইকুইটি ধরে নেয় একজন ব্যক্তি তার যে আইনি বাধ্যবাধকতা সে সেটা পূরণ করার উদ্দেশ্য নিয়েই আগাচ্ছে। যদিও ব্যক্তি ওই উদ্দেশ্য নিয়ে নাও আগাইতে পারে, কিন্তু ইকুইটি মূলত ধরে নেয় যে ব্যক্তি যে কাজটা করার জন্য আইনত বাধ্য, সে মূলত ওই কাজটাই করতে চায়।